এই দিনের বেলা মম নিয়ে কোথায় যাচ্ছ? শুদ্ধর কথায় মায়েরা পিছু ফিরে তাকায়, আমতা আমতা করে বলে। আপনাদের বিল বাঁচিয়ে দিচ্ছি ভাইয়া। শুদ্ধ হেসে ফেলল মায়রার কথায়। মেয়েটা আসলেই মজার। শুদ্ধর ফোনে কল আসলে সে কল রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায়। শুদ্ধ বাইরে বেরিয়ে গেলে মায়রা দ্রুত ইরফানের ঘরে চলে যায়। অন্ধকার ঘরে দিনের আলোর ছিটে ফোটাও নেই, ঘরময় ঝাপসা আলোকিত করে রেখেছে। মায়রা ধীর পায়ে আস্তে আস্তে পা ফেলে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকে ইরফানের মুখের সামনে মোম ধরে রেখে মোমে দুলতে থাকা অগ্নিশিখায় হলুদাভ আলো ইরফানের মুখে আঁচ পড়ে। ফর্সা মুখবায়ব কেমন জ্বলন্ত দীপ্ত ছড়িয়ে পড়েছে। ইরফান নিঃশ্বাস নেয়, শ্বাস প্রশ্বাস মায়েরা বুঝতে পারে না। তবে কিভাবে যেন মুখে এক কোমল মৃদু হাসি ফুটে ওঠে। ভাবছে তার স্বামী এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট একটা মানুষ, যার এই লোককে চেনে না, তার মতো মায়রার কথা বিশ্বাসই করবে না। এই লোক তাকে ঠাস ঠাস করে মেরে দেয়। একটা বিশ্বাসযোগ্য না, এটা বিশ্বাসযোগ্য না। আপাতত তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এত ইনোসেন্ট মানুষ কিভাবে এমন জ্বলন্ত চোখে তাকায়, আবার ঠাস ঠাস করে মেরেও দেয়। ভেবে বা হাতে নিজের গাল বুলা ভেবে বা হাত নিজের গালে বুলালো। গল্প কবিতায় শুনেছিল ঘুমালে নাকি কিছু মানুষদের কাছে তাদের ব্যক্তিগত প্রিয় মানুষকে ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগে। আপাতত মায়ের কাছে ইরফানকে তেমনি এক স্নিগ্ধ পুরুষ লাগছে, নিষ্পাপও লাগলো। কিন্তু মায়েরার কথা মনে পড়লেই কেমন রেগে তাকালো ইরফানের দিকে। মনে মনে বিড়বিড় করলো, জীবনেও এই লোক ইনোসেন্ট নয়, বজ্জাত লোক একটা। তার খুব অপ্রিয় মানুষের লিস্টে এই লোকটা এক নম্বরে। কথাগুলো ভেবে নিজেই মুখ কোঁচকালো, আবারও মুচকি হাসলো। তার জামাই অনেক কিউট, এখন সে চুল পুড়িয়ে দিয়ে চুল ছাড়বে এই লোককে। এরপর তার বরটা কিউট ভিলেন জামাই থেকে কিউট হিরো জামাই হয়ে যাবে। কাপা দুই হাত এগিয়ে নিয়ে যায় ইরফানের দিকে। বা হাতে ইরফানের চুলগুলো ধরলো, ডান হাতে মোম এগিয়ে নিয়ে চুলগুলো ধরলে কেমন ছ্যাঁত ছ্যাঁত শব্দ হয়। মায়েরা নিজেই ভয় পেয়ে ছেড়ে দেয় চুল। ভীত হয়ে ইরফানের মুখের দিকে তাকালে দেখলো ইরফান শান্ত নীরব, একটুও নড়নচড়ন নেই। বাঁ হাতে বুক ধরে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এরপর আবারও এগিয়ে গিয়ে চুলগুলো মোমের সুতোয় জ্বালাতে থাকে। আগুনের সাহায্যে পোড়ায়। চোখ নামিয়ে বারবার ইরফানের দিকে তাকায়। ভীষণ ভয় পাচ্ছে মেয়েটা, কিন্তু সে তো কাল রাতে প্রতিজ্ঞা করেছে এই লোককে এমন পাগল থেকে মানুষ বানিয়েই ছাড়বে। সময় নিয়ে মায়েরা তার কাজ শেষ করে একটা সাইডে রেখেছে, যেন সেলুনে গেলেই খুব সুন্দর করে সাইজ করে আসতে পারে। পুড়িয়ে যাওয়া ছাই সব ইরফানের ঘাড়েই পড়েছে। মায়েরা দুটো কারণে স্বস্তি পায়। এক, এই লোক ঘুমে গাঢ়, আরেকটা উল্টো হয়ে শোয়ায় সব কাজে সফল হয়েছে। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে ইরফান নড়ে চড়ে ডান হাতটা নিতে নিলে মায়েরা ধাক্কা খেয়ে বিছানায় পাতাল হয়ে পড়ে যায়। ইরফানের চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। মায়েরার শরীরে কিছুটা তার গায়ের নিচে চাপা পড়ে। মায়েরা শুয়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তার হাতে থাকা মোম তার গলার ভাঁজে পড়েছে, নিভে যায়নি এখনো। মোমের গলে পড়া তরল তার গলায় টুপ করে পড়ে, জায়গাটা জ্বলে ওঠে আগুনের শিখা। মায়রার চামড়া ঘেঁষে জ্বলতে থাকে। মায়রা নড়তে পারছে না, দুই হাত ইরফানের গায়ের নিচে পড়েছে, শরীরের ওপর খানিকটা ইরফানের শরীরের ভর। মেয়েটা নড়তেও পারছে না, কোথাও বলতেও পারছে না। দাঁতে দাঁত চেপে আগুনের পোড়া জায়গায় জ্বলুনি সহ্য করছে। কথা বলতেই এই লোক যদি তাকে হাতের কাছে পায়, কাঁচাই খেয়ে নিবে। সে তো আকাম কুকাম করেছে, যদিও তার মতে অনেক ভালো একটা কাজ হয়েছে। নাকের কাছে কেমন মেয়েলি গন্ধ পেয়ে ইরফানের ঘুম হালকা হয়। ইরফান উল্টো পাশ থেকে সিধে হয়ে শোয়া থেকে মায়েরা ছাড়া পেয়ে হন্তদন্ত হয়ে গলা থেকে মোম ছিটকে মেঝের দিকে ফেলে। তার গলা পুড়ে কয়লা হয়ে গিয়েছে বোধ হয়। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ালে ইরফান আধো আধো চোখ খুলে মায়েরার পৃষ্ঠদেশে ছড়িয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, এখানে কি করছো? মায়েরা রাত তার পানি শুকিয়ে যায়। কোনো কথা না বলে ভোঁ দৌড় দেয় ঘর থেকে। ইরফান বিরক্তির চোখে দেখলো মায়েরার দৌড়, বিড়বিড় করে বলল, স্টুপিড বাঁদর। চোখ বুজে বা হাতে কপাল স্লাইড করে। কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। পাশে তার ফোনে কল আসলে হাত বাড়িয়ে রিসিভ করে কানে দেয়। বাবার গলা। ইরফান গলা ছেড়ে বলে, বলো। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, তুমি ম্যানেজ করে নাও বাবা। ওকে।
বলেই কল কেটে দেয়। মেজাজ খারাপ লাগছে, সারা রাত না ঘুমিয়ে এখন একটু ঘুমিয়েছিল, এই স্টুপিড এসে তাও ভেস্তে দিল। এই মেয়েকে জাস্ট নেওয়া যায় না। কিছুক্ষণ চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, ঘুম নেই, আবারও পালিয়েছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে দাঁড়ায়। ঘাড় বেয়ে ঝরঝর করে কেমন ধুলোর মতো কিছু পড়ছে মনে হলো। হাত বাড়িয়ে ঘাড় ঝেড়ে ফেললো, এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় সৃষ্ট নিজের প্রতিচ্ছবি দেখে ইরফান স্তব্ধ হয়ে যায়। স্থির চোখে নিজের দিকে তাকিয়ে থাকে। চোয়াল শক্ত হয়ে যায়, চোখ জোড়া থেকে যেন গরম লাভার ধোঁয়া বেরোচ্ছে। চোখ বুজে দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়, শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে। মনে পড়লো একটু আগে মায়রা তার ঘরে এসেছিল, খুব ভালো করে বুঝেছে এই কাজ কার। দুপা পিছিয়ে আসে, রাগে আয়নার জোরে একটা লাথি বসায়, কাজ ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ে। ইরফান পায়চারি করে এপাশ ওপাশ এগিয়ে গিয়ে বেডসাইডের টেবিল থেকে কফির মগ নিয়ে ছুঁড়ে ফেললো। আবারও খানিক পায়চারি করে তীব্র রাগে শরীর কাঁপছে, চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আই সোয়ার আই উইল জাস্ট কিল ইউ। এরপর গায়ে একটা শার্ট জড়িয়ে হনহন করে অন্তত দৃঢ় পায়ে ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য সেলুন, সাথে মায়েরা। ইরফান সেলুন থেকে চুল কেটে ফিরেছে, ডাইনিংয়ে দাঁড়িয়ে গম্ভীর মুখে চোখ ঘুরিয়ে খুঁজছে মায়রাকে। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেই দিকে পা বাড়ায়, পায়ের গতি দ্রুত। রান্নাঘরে মায়রা উল্টো দিকে হয়ে ইরফানের ফুপির সাথে কথা বলতে ব্যস্ত, যদিও একটু পর পর পেছনে ফিরে দেখছে। তার কথা হলো ফুপির সামনে ওই লোক কিছু করবে না। ইরফানের ফুপি রান্নাঘরে দরজার দিকে যেয়ে বসে তরকারি কাটছে আর মায়ের সাথে টুকটাক কথা বলছে। সামনে চোখ পড়লে মাথা উঁচু করে তাকায় ইরফানের ফুপি। ভদ্রমহিলা কিছু বলতে চাইছিল, উচ্চারণ করে আর এগোতে পারেনি। ইরফানের চুলের অবস্থা দেখে ইরফান নিজে চুল কাটবে এটা অসম্ভব। এই নিয়ে ইরফানের মায়ের সাথে কত কথা কাটাকাটি হয়েছে, কিন্তু ইরফান সে তো তার মতোই, কারোর কথা শুনবে না, তার যা মনে সেটাই। তাকে হঠাৎ এভাবে দেখে ভদ্রমহিলা ভূত দেখার মতো চমকালো, দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়েরা ইরফানের ফুপির এমন অবাক হওয়া দৃষ্টিজোড়া দেখে নিজেও অবাক হয়। কি তার পেছনে? সে নিজেও পেছন ফেরার আগেই কেউ তাকে ঝট করে কোলে তুলে নিল। মায়েরা চিৎকার দেয়। ইরফান গটগট পায় তার ঘরের দিকে যায়। ইরফানের ভুবি বোধহয় বুঝেছে কাহিনী, তিনি দ্রুত উঠে পড়লেন। ইরফানের ঘরের দিকে যেতে যেতে বললেন, ইরফান বাবা, কিছু বলিস না ওকে, না বুঝে করেছে। ইরফান কিছু বলল না, তার ঘরে গিয়ে পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়রা ইরফানের কোলেই ছটফটায়। ইরফান মায়রাকে ঠাস করে বিছানায় ফেলে সে হাঁটু মুড়ে বসে। মায়রা ভীত চোখে ইরফানকে দুই হাতে ঠেলে সরাতে চায়, তবে ইরফান মায়রার দুই হাত তার বাম হাতের মুঠোয় নিয়ে পেছনে চেপে রাখে। মায়রার গাল ডান হাতে চেপে রাগান্বিত চেহারায় দাঁতে দাঁত পিষে বলে, কোথায় পেয়েছো এত সাহস? স্টুপিড, স্পিক আপ। মায়রা খেপে ওঠে আর চোখে একটু তাকায়, তারপর চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি মানুষ বানিয়েছি আপনাকে, এখন দেখুন তো কি সুন্দর লাগছে। আগে আপনার মাথা মিনি আফ্রিকান জঙ্গল লাগতো, বুঝলে? ইরফান মায়রার গাল আরো শক্ত করে চেপে ধরে। মায়রা ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে। ইরফান সেভাবেই বসা থেকে উঠতে নিলে মায়রা ভয়ে নিজের শরীর ছেড়ে দেয়। ফলস্বরূপ খাটের কোণা থেকে নিচে পড়তে নিলে ইরফান দ্রুত মায়রাকে তার সাথে আগলে নেয়, বিচলিত হয়। মায়রার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, এই গার্ল, হোয়াট হ্যাপেন্ড? মায়রা ইরফানের কাল রাতের কথা মনে পড়তেই চোখ মুখে কেমন ভীতি ছড়িয়ে পড়ে। বা হাতে মায়রাকে নিজের সাথে আগলে ধরে ডান হাতে পকেট থেকে ফোন বের করে দ্রুত কল করে কাউকে। ইরফান বোধহয় বিরক্ত হলো, ছোট করে বলে, ভালো, তোমার বাবাকে পাঠাও, টাইম 2 মিনিট। ওপাশ থেকে ছেলেটা বলে। ইরফানের ইচ্ছে করলো এই ছেলের কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে, ধমকে বলে, না আসলে তোমার বাবাকে কেন আসতে বলছি? তোমার বাবাকে জাস্ট 2 মিনিটে এখানে দেখতে চাই। হোয়াট? এক্ষুনি বের করো তাকে, ইটস আর্জেন্ট। ওপাশের ছেলেটা মাথা চুলকালো, ভাবছে বাথরুমে না করেই সে কিভাবে বের করবে তার বাবাকে। গ্রামের একখানা ভালো ডাক্তার তার বাবা, তাই সবাই তার বাবাকে একটু বাথরুমটাও সারতে দেয় না ঠিক করে। ইরফান কোনো
সাড়া না পেয়ে গমগমে স্বরে ধমক দিয়ে বলে, কথা বলছো না কেন? কোথায় তোমার বাবা? এত জোরে ধমক খেয়ে ওই পাশে 13 বছর বয়সের ছেলেটা লাফ দিয়ে ওঠে। এপাশে ইরফানের বুকে মাথা রাখা মায়েরা কেঁপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে মায়েরার দিকে তাকায়। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ মায়েরার পানে চেয়ে গম্ভীর স্বরে বলে, তোমার বাবাকে প্রয়োজন নেই। ইরফান কল কেটে দেয়। ডান হাতে ফোন মুঠো করে শক্ত করে ধরে। আগুনের ফুলকির ন্যায় জ্বলন্ত চোখে মায়েরার দিকে চেয়ে আছে। রাগে তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলে, চোখ বুজে শ্বাস ফেলে। একটু আগেও তো রাগেনি যতটা এখন রাখছে। শরীর মৃদু কাঁপছে রাগের চোটে। ডান হাতে মুষ্টিবদ্ধ করে ঘন ঘন শ্বাস ফেলছে। মায়েরা টোপ গেলে এই লোক এমন স্ট্যাচু হয়ে আছে কেন? আজকে শুধু বেঁচে যাক, আর জীবনেও এই লোকের পিছে লাগবে না, অ্যাক্টিংও করবে না। কিন্তু এর কি হলো? তাকে শুইয়ে দিয়ে চলে গেলেই তো হয়। এই লোকটার শরীরে এত গরম, মায়েরার গরম লাগছে। আবার কেমন কেমন অনুভূতিও নাড়া দেয়। বারবার ভীতি ঢোক গিলে বলে। ইরফান হঠাৎই মায়েরাকে ছটকা মেরে তার থেকে দূরে সরিয়ে সর্বশক্তি দিয়ে মায়েরার ডান গালে থাপ্পড় মারে। মেয়েটা খাট থেকে ঠাস করে পড়ে যায়। বেডসাইড টেবিলের কর্নারের সাথে কপালে ধাক্কা লাগে। ইরফান মায়েরাকে ঝটকা মেরে মেঝে থেকে তুলে হুঙ্কার ছেড়ে বলে, অ্যাক্টিং করছিলি আমার সাথে? তোর জন্য আমার ঘাম ছুটিয়ে অ্যাক্টর হওয়ার প্র্যাকটিস করছিলি? কথাটা বলে ডান গালে এর আগের চেয়েও শক্তি খাটিয়ে আরেকটা থাপ্পড় মেরে দেয়। মায়েরা আবারও উল্টে পড়ে যায় মেঝেতে। ইরফান জ্বলন্ত চোখে মায়েরার পৃষ্ঠদেশে ছড়ানো চুলগুলোর দিকে যায়। মায়েরা পাশের বেডসাইড টেবিলে জোরে সোরে এক লাথি দিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মায়েরার মাথা ঝিমঝিম করছে, চারিদিকে কেমন অন্ধকার দেখাচ্ছে। মেঝের সাথে বুক টেকে ফুপিয়ে ওঠে, কিছুই বলে না। ইরফান দরজা খুলে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তার ফুপি ঘরের ভেতরে আসে। মায়েরাকে মেঝেতে এভাবে উপর হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসে। এরপর মায়েরাকে টেনে তুলে মেয়েটার অবস্থা দেখে কেমন আটকে ওঠে। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ফর্সা গালে মনে হচ্ছে চিড়ে গিয়েছে। ইরফানের ফুপি কি বলবে বুঝলেন না। ইরফান মেয়েটাকে এভাবে মারে নাকি? মায়েরা যে বাচ্চামি করে এটা তিনি জানেন, আর ইরফানের রাগও জানেন। কিন্তু এইভাবে মায়ের ব্যাপারে তার মনটা কেমন বিষিয়ে উঠল। মায়েরাকে ধরে ধরে বিছানায় বসালে মায়েরা নিজেই এক কোনায় গিয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলল না। শুদ্ধর মা বাক হয়। মায়েরার দিকে এগিয়ে গিয়ে বলে, মা জানিস তো ইরফান রাগী, কেন ওর পেছনে লাগতে গেলি? মায়েরার চোখ থেকে বাদ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে, আর লাগবো না। শুদ্ধর মা মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, একটু উঠে পড়, মলম লাগালে ঠিক হবে। তুই দাঁড়া, আমি শুদ্ধকে আনতে বলছি। ঘরে মনে হয় নেই। মায়েরা কিছুই বলে না। বাম কাত হয়ে শুয়ে চোখ বুজে রইল। চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলছে। ইরফান প্রায় অনেক দিন হলো একদম মারে না। সে এর মাঝে কত দুষ্টুমি করলো, মারেনি তো। এতদিন পর হঠাৎ এইভাবে মার খেয়ে মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে। সে ভেবেছিল তার কাছে মায়েরা মার খেতে পারে। ওই লোক তো ভালো না, কিন্তু সত্যি সত্যিই মার খাওয়ার পর কেন যেন মানতেই পারছে না। কোথাও বলছেও না কোনো কথা বলছে না কোনো, একা একা কথা বলছে না। শুদ্ধর মা ঘর থেকে বেরিয়ে শুদ্ধর ঘরে যায়। শুদ্ধর ঘর থেকে বেরোচ্ছিল। ইরফানের অমন চিৎকার শুনেই মূলত আসছিল। মাকে দেখে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে মা? শুদ্ধর মা মন খারাপের ছাপ লেপটে বলে, ইরফান মাইরাকে এইভাবে মারে, তুই জানিস কিছু? শুদ্ধ অবাক হয়ে বলল, আবার মেরেছে? ঔষধ আর মলম এনে দে, কেটে ফেটে গিয়েছে পুরো। মায়েরাকে আমি খুব ভালো করেই চিনি, ওর কপালে এসব মানা যায় না। ভাইজান আমার কথাও শুনলো না, বিয়েটা তো দিয়েই দিয়েছে। ভাইজান জানতোই মায়েরা এরকম। আমি অনেকবার বলেছিলাম মায়েরা খুব কথা বলে আর খুব চঞ্চল, তার ছেলে বিপরীত মেরুর, তবুও শুনলো না। এখন তো মনে হচ্ছে মেয়েটা মার খেতে খেতেই আধমরা হয়ে যাবে। শুদ্ধ শরীরে শার্ট জড়াতে জড়াতে গম্ভীর গলায় বলল,
এই জন্য মামার উপর আমার অনেক রাগ আছে। আমার সামনে এসব বলো না। কথাটা বলে ঘর থেকে বেরিয়ে যায় দোকানের উদ্দেশ্যে। ইরফান তার গাড়ি হাই স্পিডে চালায়। গ্রামের ধুলোর রাস্তায় এখানে হেঁটে যাওয়ার মতো কোনো গাড়ি চালাতে হয়, সেখানে ইরফান ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আশেপাশে মানুষের অবস্থা খারাপ। পুরো রাস্তা জুড়ে ধুলো মাখা হয়ে গিয়েছে। রাস্তা গ্রামের হওয়ায় ছোট বাচ্চারা খেলাধুলা করছে। ইরফানের গাড়ির স্পিড হাই, আশেপাশের মানুষ ভয় পায়। বাচ্চার মা চিৎকার দেয়, আজ হয়তো তার বাচ্চা শেষ। ইরফান বাচ্চাটাকে খেয়াল করতেই দ্রুত বেগ কষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সব মানুষ যেন জেনে পানি এসেছে, সব মানুষের যেন জানে পানি এসেছে। বাচ্চাটার মা দ্রুত তার বাচ্চাকে করে তুলে নেয়। অনেকজন ছেলে এগিয়ে এসে ইরফানকে বকতে থাকে। ইরফান সেসব কানে নিল না। বিরক্ত হয়ে সিটে মাথা এলিয়ে চোখ বুজে লম্বা শ্বাস টানে। এরপর গাড়ি এগিয়ে নিয়ে বড় রাস্তায় গিয়ে গাড়ি ঘুরিয়ে শুদ্ধর বাড়ির দিকে ব্যাক করে। শুদ্ধ ব্যথার ওষুধ আর মলম সাথে ওয়ান টাইম ব্যান্ডেজ এনেছে। দ্রুত পায়ে মায়রার ঘরের দিকে যায়। তার মা ওখানেই আছে। ঘরের ভেতর পা রাখতে নিলে পেছন থেকে ইরফান শুদ্ধর কলার টেনে ধরে। শুদ্ধ বিরক্ত হয়ে পিছু ফিরে বলে, টানছিস কেন? ছাড়। বউকে মেরে কেটে ফেটে দিস, আমাদের সেবা করা লাগে। কি জামাই তুই? সর, ভাগ। কথাগুলো বলে ইরফানের দিকে বড় বড় চোখ করে তাকায়। ও মা, এর চুল এত সাইজ হলো কিভাবে? হিসাব মিলল মনে হয়। এর জন্যই মায়েরা মেয়েটা মার খেয়েছে। শুদ্ধর মায়েরার জন্য মায়া লাগলো। মার খাওয়া কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য তো মেয়েটার। কি সাহস ভাবা যায়? ইরফান রেগে গভীর গলায় বলে, বউ আমার, মারবো আমি, মলম লাগাবো আমি, তুই কে? শুদ্ধ চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। এদিকে এত চেঞ্জ ছেলেটা হজম করতে পারছে না। এটা তো ইরফানই, কিন্তু কথাগুলো এমন অপরিচিত লাগছে কেন? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধকে ঠেলে সরিয়ে দেয়। শুদ্ধ নিজেকে সামলে তার হাতের প্যাকেট ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে থমকানো কণ্ঠে বলে, এগুলো নে, নয়তো মলম লাগাবি কিভাবে? ইরফান শুদ্ধর হাত থেকে নিয়ে প্যাকেটটা ছুঁড়ে ফেলে। দাঁতে দাঁত চেপে বলে, ওর দিকে। বলতে গিয়েও থেমে যায়। ফোঁস করে শ্বাস ফেলে রেগে বলে, ভেতরে যাবি না, এখান থেকে যা। শুদ্ধ ভ্রু কুঁচকে তাকায় ইরফানের দিকে। কথাটা বলে ইরফান ঘরের ভেতরে যায়। শুদ্ধর মাথা চুলকায়। হিসাব তো মিলছে না এখন। কি হচ্ছে এসব? মেঝেতে পড়ে থাকা প্যাকেটটার দিকে তাকালো। এটা ফেললো কেন? ভ্রু জোড়া কুচকালো। কিছু ভাবতেই কুচকানো ভ্রু খানিক শিথিল হয়। ইরফান জেলাস, এটা তো আগেই বুঝেছে। সে আর ফাইজ, কিন্তু এতটা। আরে সে তো মানবতার খাতিরে ওষুধ আনলো মেয়েটার জন্য। সারাদিন ঠাস ঠাস করে লাগাবে, আবার অন্যদের সেবাও করতে দেবে না। বিড়বিড় করে বলল, দাঁড়া, তোকে সোজা করছি আমি। মাইরার পিছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, শালা বেয়াদব। শুদ্ধর মা ইরফানকে দেখে এগিয়ে এসে কিছুটা রেগে বলে, এভাবে মেরেছিস কেন মেয়েটাকে? ইরফান তার ফুপির থেকে চোখ সরিয়ে উল্টো ঘুরে শুয়ে থাকা মায়ের দিকে তাকায়। কিছু না বলে চুপচাপ একটা চেয়ার নিয়ে মায়ের মাথার কাছে বসে পড়ে। শুদ্ধর মা ইরফানকে দেখে অবাক হলো। ছেলেটার চোখে এমন লাল কেন? ইরফান চুপচাপ এক ধ্যানে মায়ের দিকে তাকিয়ে থাকতে দেখে আর কিছু বলল না। যেতে যেতে বলল, আর মারবি না ওকে। এরকম করলে আমি আমার শ্বশুর বাড়ির ওইদিকে কারো সাথে মায়রাকে বিয়ে দিয়ে দিব। বলে তিনি নিজেই দরজা চাপিয়ে দিয়ে গেলেন। ইরফান রাগে স্বল্প আর দীর্ঘ সময়ে মাঝামাঝি সময়ের জন্য এমন ওকে ঠান্ডা লাগালো বলেই তিনি নিজেই একা ছেড়ে বাইরে বেরিয়ে গেল। ইরফান তার ফুপির কথার পিঠে কিচ্ছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে মায়েরার দিকে চেয়ে থাকে। ভারী নিঃশ্বাসের শব্দ বুঝলে মায়েরা ঘুমিয়েছে। ঠোঁটের কিনারায় রক্ত আধা শুকানো হয়ে লেপ্টে আছে। ডান হাতে বাড়িয়ে বুড়ো আঙ্গুলের ছোঁয়ায় কিছুটা মুছে নিল। মায়েরা ঘুমের ঘোরেই কেঁপে ওঠে। শব্দ করে শ্বাস ফেলে, ব্যথায় চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান দেখল মায়রার মুখের ভাব। পকেট থেকে মলম বের করে বা হাতের সাহায্যে আলতো করে ডান গালে মলম লাগায়। মায়রার কপালে বিরক্তির ভাঁজ, তবে ঘুম ভাঙে না। ইরফান পকেট থেকে বেশ কিছু ঔষধ বের করে বেডসাইড টেবিলের উপরে রাখে।
এরপর মায়ের এলোমেলো চুলগুলো ঠিক করে দেয়, গলার বাজে চোখ করলে ভ্রু কুচকে ফেলে, কেমন কালচে দাগ। একটু ঝুঁকে ডান হাত বাড়ালে মায়েরা পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান তার এত কাছে দেখে চোখ বড় বড় করে তাকায়। ইরফানকে দেখে তার দিকে হাত এগিয়ে আনতে দেখে দ্রুত ইরফানের হাত ধরে ভীত স্বরে বলে। কি করছেন? ইরফান মায়েরার দিকে তাকায়, কিছু না বলে মায়েরা থেকে হাত সরিয়ে নেয়। গলায় সে কালচে জায়গায় বুড়ো আঙ্গুল ছোঁয়ালে মায়েরা মৃদু আর্তনাদ করে ওঠে। দুই হাতে ইরফানের হাত সরিয়ে দেয়। ইরফান মায়েরার কাজে বিরক্ত ঢিলে বলে। এখানে কি হয়েছে? মায়েরা অবাক হয়ে তাকালো ইরফানের দিকে। নিচে মেরে গেল, এখন ঢং করছে। গাল মুখ সব ফেটে গিয়েছে, গলায় পোড়ার দাগ চোখে পড়ছে। মায়েরা কিছুই বলল না। ইরফান আবারও হাত এগোলে মায়েরা রেগে ইরফানের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। মেজাজ খারাপ লাগছে তার এই লোককে দেখে। শোয়া থেকে উঠে বসে বিছানায় মাথা থেকে ওর মাথায় গিয়ে উল্টো হয়ে শুয়ে পড়ল। একটা কথাও বলল না। ইরফান তবদা খেয়ে চেয়ে আছে। কি হলো ব্যাপারটা? এই মেয়ে তাকে অ্যাভয়েড করলো, আবার রেগেও যাচ্ছে। দ্রুত বিছানার ওপর উঠে মায়েরাকে টেনে শোয়া থেকে উঠালো। মায়েরা রেগে মেগে চিৎকার করে বলে। ছাড়ুন আমায়, জীবনে কথা বলবো না আপনার সাথে। কথাগুলো বলতে বলতে ইরফানের গলা, বুক, মুখ খামচে দিয়ে ইরফানের মায়ের দুই হাত পেছনে শক্ত হতে ধরে গম্ভীর গলায় বলে। আমায় রাগিও না। মায়েরা এত রাগ লাগছে বলার বাহিরে। খুন করতে ইচ্ছে হচ্ছে এই লোককে। মোচড়ামুচড়ি করে নিজেকে ছাড়াতে চায়। ইরফান বাঁ হাতে শক্ত হতে মায়েরার দুই হাত পেটে নিজের সাথে চেপে ধরে। ডান হাতে মায়েরার কাঁধের চুলগুলো সরিয়ে দেখার চেষ্টা করে। মায়েরা মাথা নিচু করে নেয়, দেখতে দিবে না কিছুতেই এই লোককে। ইরফান বিরক্ত চোখে তাকায়। পা হাতে ধরে রাখা মায়েরাকে ছেড়ে সে হাতে মায়েরার মাথা উঁচু করে বা দিকে হেলে রাখে। মায়েরা ছাড়া পেয়ে আবারও ইরফানের থেকে নিজেকে সরাতে চাইলে ইরফান ডান হাতে মায়েরাকে নিজের সাথে চেপে ধরে শান্ত কণ্ঠে বলে। স্টুপিড, দেখতে দাও আমায়। মায়েরা কিছু বলে না, বন্ধ চোখের পাতা পেয়ে জল গড়ায়। ইরফান মায়েরার দিকে একবার তাকায়। মেয়েটা কাঁদছে, তবে নীরব। ইরফান ডান হাতে গলার পোড়া জায়গায় মলম লাগিয়ে দেয়, কিন্তু মায়েরাকে ছাড়ে না। মায়েরা ভিড়ভিড় করে। জীবনে যদি কথা বলেছি এই জল্লাদের সাথে, তাহলে আমার নাম আমি নিজেই চেঞ্জ করব। মায়েরা বিড়বিড়িয়ে বলা কথাগুলো ইরফান শুনল। শান্ত চোখে চেয়ে থাকে মায়েরার দিকে। কি মনে করে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। মায়েরা বিরক্ত চোখে চেয়ে মেলে তাকালো। মায়েরা বিরক্ত হয়ে চোখে মেলে তাকালে ইরফান গম্ভীর মুখবায়ব করে তাকায় মায়েরার দিকে। মায়েরা ইরফানের থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে ইরফান নিজেই ছেড়ে দেয়। মায়েরা ইরফানের দিকে তাকায় না, চুপ করে গিয়ে উল্টো ফিরে শুয়ে পড়ে। ইরফান বেড থেকে নেমে ওয়াশরুমে যায়। মায়েরার মাথা উঁচু করে দেখলো। এরপর বিছানা থেকে নেমে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানা ফাঁকা দেখে ঘরের চারপাশে চোখ বুলায়। মায়েরাকে না দেখে বিরক্ত হলো। এগিয়ে গিয়ে দ্রুত শার্ট প্যান্ট গায়ে জড়ালো। তাড়াতাড়ি পড়তে পড়তে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফুপির ডাকে থেমে যায়। কোথাও যাচ্ছিস ইরফান? বাসায় যাচ্ছিস নাকি? খেয়ে যা। ইরফান পিছু ফিরে আশেপাশে চোখ বুলালো। হাত ঘড়িতে একবার সময় দেখে বলে। নামাজ পড়তে যাব ফুপি, এখন একটা কাজে যাচ্ছি। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে তার এক ডক্টর ফ্রেন্ডের কল করে। বেশ অনেকক্ষণ কথা বলল। ইরফান গম্ভীর মুখভাবে ছোট করে বলল, বাই। এরপর কল কেটে দেয়। গ্রাম থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এক ফার্মেসিতে আসে ইরফান। তার ফ্রেন্ড যে ইনহেলারের কথা বলেছে সেটা কিনে প্যাকেটে রাখে। এক জায়গায় থেকে প্রায় হাফ বস্তার কাছাকাছি বিভিন্ন রকম
ফলমূল কিনে গাড়ির ব্যাকসিটে রাখে। গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর হাত ঘড়িতে সময় দেখছে। জুম্মার দিন বলে বারবার সময় দেখে। গ্রামে গিয়ে জুমার নামাজ পড়বে বলে প্রায় 30 মিনিটের মধ্যে ড্রাইভ করে ইরফান শুদ্ধর বাড়ি পৌঁছায়। ব্যাকসিট থেকে 2 হাতে ফলমূলের ব্যাগ নিয়ে আসতে পায়ে গাড়ির দিকে আসে। গ্রামের বাড়ির গেট বেশিরভাগ সময় খোলাই থাকে। ইরফান হাতের ব্যাগগুলো টেবিলের উপরে রেখে দেয়। এরপর দ্রুত বাসা থেকে বেরিয়ে যায় মসজিদের উদ্দেশ্যে। মায়েরা গোসল করে নামাজ পড়ে শুদ্ধর মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ে। শুদ্ধর মা নামাজ শেষে এসে মায়েরাকে জোর করে খাইয়ে দিয়েছে। এটা সকালেও খায়নি, মায়েরা খেতে চায়নি, কিন্তু শুদ্ধর মা শোনেনি, জোর করে খাইয়ে দিয়েছে। এরপর মায়েরা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফান 2 হাত প্যান্টের পকেটে গুজে ঘুমন্ত মায়রার দিকে চেয়ে আছে। নামাজ পড়ে এসে তার ঘরে মায়রাকে না দেখে এই ঘরে এসেছে। মায়রা ঘুমের মাঝেই নিজেকে গুটিয়ে নিতে দেখে। ইরফান ভ্রু কুঁচকে নিল। খানিক নিচু হয়ে মায়রার কপালে হাত দিয়ে চেক করে। শরীরের তাপমাত্রা স্বাভাবিক দেখে হাত সরিয়ে নেয়। স্বাভাবিক। ফোন কল আসলে ইরফান পকেট থেকে ফোন বের করে বাবার কল দেখে রিসিভ করে। ইরফান গম্ভীর গলায় বলে, নো। তারেক নেওয়াজ রেখে যায়। এই ছেলের প্রবলেম কি? এমন তো নয়, বউয়ের আঁচলের তলা থেকে বেরোয় না। এই ছেলে তো বউকে দেখতেই পারে না, উল্টো আজ নাকি মায়রাকে মেরেছে। তার বোন কল করেছিল, কিন্তু কিছুক্ষণ আগে রেগে বলে। ইরফান বিরক্ত হয় বাবার কথায়। মায়রার মুখের দিকে চেয়ে থাকে চুপচাপ। ওপাশ থেকে তারেক নেওয়াজ রেগে বলে। ইরফান কিছুই বলে না। তারেক নেওয়াজ মেজাজ খারাপ হলো, রেগে বলল। ইরফান রেগে তার ফোন কান থেকে সরিয়ে সুইচ অফ করে পকেটে রাখে। ফোঁস করে শ্বাস ফেলে একবার মায়রার মুখের দিকে তাকিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ডাইনিংয়ে তার ফুপিকে দেখে এগিয়ে গিয়ে তার ফুপির সামনে দাঁড়ায়। পকেট থেকে ইনহেলার বের করে তার ফুপির দিকে বাড়িয়ে দিল। শুদ্ধর মা অবাক হয়ে বলে, আমার তো এসব প্রবলেম নেই বাবা, এটা কার? ইরফান থতমত খেয়ে তার ফুপির দিকে মায়রার নাম বলতে চাইল, কিন্তু মনে পড়ছে না। অনেকবার শুনেছে, কিন্তু মনে ছিল না, তাই মনে নেই। শুদ্ধর মা ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ইরফানের দিকে। ইরফান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ওই মেয়েটার অ্যাজমার প্রবলেম আছে, এটা ওকে দিও। শুদ্ধর মা ভ্রু কুঁচকে বলল। কোন মেয়ে? ইরফানের বিরক্ত লাগছে, কি বলবে বুঝতে পারছে না। শুদ্ধর চেয়ার টেনে বসে আছে। তুমি এত কম বোঝো মা? ওর বউ ছাড়া আর কে আছে বলো তো? ইরফান বিরক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর মা অবাক হলো, সবই যে বলে। ইরফান মায়রাকে দেখতে পারে না, মেনে নেয় না। যেভাবে মারলো তাও সকালে এমনটাই মনে হয়েছিল, এখন তো তেমন লাগছে না। টেবিলের উপরে রাখা এতগুলো ফল আনার কারণও বোধহয় বুঝলো। ইরফান এখানে আসলে তাকে প্রতিবারই ফলমূল কিনে দিয়ে যায়, কিন্তু কখনো এত বেশি আনে না। এইবারও হয়তো মায়েরা আর তার জন্য এনেছে বলে এতগুলো হয়েছে। শুদ্ধর মা মৃদু হেসে বলল, আচ্ছা দিব, খেতে বস। ইরফান বাইরে যেতে যেতে বলে, এখন যেতে হবে, আসছি। মানে আমি তোর জন্য রাঁধলাম, সকালেও তো কিছু খেলি না। ইরফান গম্ভীর গলায় বলে। আসছি, বাই। কথাটা বলে দ্রুত পায়ে বেরিয়ে যায়। শুদ্ধ চেয়ার থেকে উঠে ইরফানের পিছু পিছু যায়। তার মা তাকে বলে, ওকে আনতে পারলে আনিস তো, সারাদিন না খেয়ে আছে। শুদ্ধ মাথা নাড়ল। ইরফান গাড়িতে বসে চোখ বুজে সিটে মাথা এলিয়ে রেখেছে। বাঁ হাতে স্টিয়ারিংয়ে, ডান হাত গাড়ির
জানালা রেখে কপাল স্লাইড করছে। শুধু অপর পাশে দাঁড়িয়ে মিটমিটিয়ে হেসে বলে, বেশি বিরহে পড়লে থেকে যেতে পারিস, হাজার হোক বউ তোর, মলমও তুই লাগাবি। ইরফান বিরক্ত হলো, তাকালো না শুদ্ধর দিকে। চোখ মেলে গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ দ্রুত একটু পিছিয়ে পেছন থেকে চিল্লিয়ে বলে ওঠে, আরে খেয়ে যা রে, এত বিরহে পুড়ে ছাই হয়ে গেলে তখন তো মেয়েটার জামাই অন্য কেউ হয়ে যাবে। ইরফান বোধহয় শুনল না, সে গাড়ির স্পিড বাড়িয়ে অনেক আগেই চলে গিয়েছে। শুদ্ধ হাসলো, বিড়বিড় করলো, ইরফান অফিস থেকে ফিরলো। গ্রাম থেকে ফিরে ওই দিক দিয়ে একেবারে বাবার অফিসে গিয়ে মিটিংয়ে অ্যাটেন্ড করেছে। ভার্সিটিতে থাকায় অন্য দিনগুলোতে তাদের ব্যবসা তার বাবাই দেখে। শুক্র শনিবার পুরো টাইমটা সে তাদের অফিসে দেয়। নিজের ঘরের দিকে যাওয়ার আগে কি মনে করে ডান দিকে ঘাড় ঘোরায়। কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গেলে পেছনে থেকে রুমা নেওয়াজ ভ্রু কুঁচকে বলে। ইরফানের পা থমকে যায়। কপালে বিরক্তির ভাঁজ, ফোঁস করে শ্বাস ফেলে পিছু ফিরে তার মায়ের দিকে তাকালে রুমা নেওয়াজ ছেলেকে দেখে বিস্ময় চোখে তাকালো। ছেলের চুল কোথায়? ইরফান মায়ের এমন দৃষ্টিতে বিরক্ত। যেই তাকে দেখছে তাই এমন বিস্ময় দৃষ্টিতে দেখছে, যেন তাকে বিব্রত করছে। তেমনি বিব্রতি করা ঘিরে ধরেছে, তেমনি বিরক্তিরা ঘিরে ধরেছে। রুমা নেওয়াজ এগিয়ে এসে থেমে থেমে বললেন। ইরফান বিরক্ত হয়ে বলল, আমার ঘরে দ্রুত কফি পাঠিয়ে দাও আম্মু, প্লিজ। এই অদ্ভুত বিহেভিয়ার করা বন্ধ কর। এই বলে পাশ কাটিয়ে উপরে যেতে নিলে ইনায়ার সামনে দাঁড়িয়ে হেসে ডান হাতের 3 আঙ্গুলের সাহায্যে ইশারায় বলে। ইরফান মায়রার নাম শুনে ইনায়ের দিকে থমকালো দৃষ্টিতে তাকায়। ডান হাতে দুবার কপাল স্লাইড করে ঢোক গিলে ইনায়া ভ্রু কুচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান লম্বা শ্বাস টেনে বিরক্ত কণ্ঠে বলল, ডিসগাস্টিং কথাবার্তা অফ কর, কফি দিয়ে যা ফাস্ট। ইনায়া হেসে মাথা নাড়ল। ইরফান পাশ কাটিয়ে উপরে উঠে যায়। ইনায়া তার মায়ের দিকে তাকালে দেখলো তার চোখে মুখে এখনো বিস্ময়। এগিয়ে এসে বলে, মায়ের ডাকে রুমা নেওয়াজের ধ্যান ভাঙে। মেয়ের ডাকে রুমা নেওয়াজের ধ্যান ভাঙে। ঝাপসা চোখে ইনায়ের দিকে তাকায়। ইনা মায়ের চোখের পানি দেখে অবাক হয় না। যখন বাবা মায়ের ছেলেমেয়েরা তাদের কথা শোনে না তখন তারা যেমন কষ্ট পায়, সেই ছেলেমেয়েরাই যখন ওই একঘেয়েমি থেকে বেরিয়ে নিজেকে একটু স্বাভাবিক করে তখন বাবা মায়ের চোখে সবার আগে আনন্দের অশ্রু জমে। ইনায়া মৃদু হেসে হাত বাড়িয়ে মায়ের চোখে জোড়া মুছে দিয়ে বলে। রুমা নেওয়াজ অবাক হয়ে বলে। ইনায়া হাসতে হাসতে তার মাকে বলল। রুমা নেওয়াজ চোখে পানি নিয়ে মৃদু হাসলেন। তিনি রান্নাঘরে দিয়ে গেলে ইনায়া মনমরা হয়ে সোফায় বসে। ফুপির কাছে কল করেছিল সে, ভাইয়া মায়েরাকে খুব বাজেভাবে মেরেছে। ব্যাপারটা ইনায়া ভীষণ কষ্ট পেয়েছে। মায়েরা তার ভাইকে মানুষ ঠিকই করে দিয়ে যাবে। মাঝখান থেকে মায়েরা না হাওয়া হয়ে যায়। ভাবতেই তার নিজেরই কেমন যেন ভীষণ কষ্ট হলো। মায়ের ডাকে ধ্যান ভাঙে। তার মাকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। মায়ের থেকে কফির মগ নিয়ে ভাইয়ের ঘরে যায়। ইরফান তার ইজি চেয়ারে বসে ছিল, ঘর অন্ধকার করে। ইনায়া ঘরের লাইট জ্বালিয়ে এগিয়ে যায়। ইরফান বসা থেকে উঠে দাঁড়ায়। এগিয়ে এসে ইনায়ের হাত থেকে কফি নেয়। ইনায়া অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ইরফান যেমন এসেছিল তেমনই আছে, অর্থাৎ ফ্রেশ হয়নি। এটা ইনায়ার জন্য স্বাভাবিক হলেও ইরফানের জন্য না। ইরফান পারলে দরজার বাইরে একটা ওয়াশরুম রেখে দিত, যেন বাইরে থেকে ফিরে ফ্রেশ হয়ে বাড়িতে ঢোকা যায়। সেটা তো সম্ভব না। তবে ইরফান বাইরে থেকে ফিরে সবার আগে ওয়াশরুমে যায়। সেখানে আজ বসে রেস্ট নিচ্ছে। ইনায়া ভাবুক ভঙ্গিতে তার ভাইয়ের দিকে চেয়ে আছে। ইরফান কফির কাপে চুমুক দিয়ে ইনায়াকে ভ্যাবলার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বলে। হোয়াট? ইনায়া মাথা নাড়িয়ে বলে। কথাটা বলে বেরিয়ে যাওয়ার জন্য 2 পা এগিয়ে থেমে যায়। আবারও ইরফানের সামনে দাঁড়িয়ে বলে। ইরফান ইজি চেয়ারে বসে গা এলিয়ে দিয়ে বলে। ইনায়া জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। ইনায়া ডান দিকে ঘাড় ঘুরিয়ে ভ্রু কুচকে তাকায় ইনায়ার দিকে, অতঃপর বলে, মারবে না, চিন্তা করিস না, মারলে ওর পানিশমেন্ট হবে। ইনায়া মৃদু হেসে বলে। ইরফান ডান হাতে কফির কাপ ধরে রেখে চোখ বুজে বা হাতে চোখের উপর রাখে। এরপর গম্ভীর গলায় বলে,
তোর বাবা ভাই বেঁচে আছে, তাই ও তোকে মারার আগে 100 বার ভাববে। ফালতু চিন্তা বাদ দিয়ে পড়তে বস, যা। মায়েরা এবার শব্দ করে হেসে ফেলল। ইরফানের কপালে ভাঁজ পড়ে ইনায়ের আচরণে, তবে চোখ মেলে তাকায় না। ইনায়া হাসি থামিয়ে হঠাৎই মলিন গলায় বলে। ইনায়ার কথা শুনে ইরফান চোখ মেলে স্তব্ধ চোখে ইনায়ের দিকে তাকায়। ইনায়ার কিছু বলে না। ঘর থেকে বেরোতে নিলে ইরফান চেয়ার থেকে উঠে দাঁড়ায়, হাতের কফি টেবিলে রেখে গম্ভীর গলায় বলে। বাদরামি করলে তোকে মারার ট্রেনিং আমি নিজেই ফাইজকে দিব। ইনায়ার পা থেমে যায়, উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে। ইরফান দাঁতে দাঁত চেপে বলে। ওই স্টুপিড এই কারণে মার খায়নি। ওর হয়ে সাফাই গাইলে এবার তোর গালে থাপ্পড় পড়বে। অবাক হয়ে বলে। ইরফান ধমক দিয়ে বলে। সেটা তোর ফ্রেন্ডের থেকেই শুনে নিবি। এখন বের হয় এখান থেকে, ডিস্টার্ব করিস না, আউট। ইনা ভাইয়ের রাগ দেখে একটু ভয় পেল। সাহস করে অনেক কিছুই বলে ফেলেছে, আর না বলুক। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ঘরের লাইট অফ করে দেয়, দরজা আটকে গায়ে শার্ট খুলে ফেলে। ওয়াশরুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নেয়, অতঃপর উদাম গায়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। শরীর ঠিক করে মুছেনি, মাথাও মুছেনি, ঘাড় বেয়ে টুপটুপ করে পানি পড়ছে। ইরফানের মুখে বিরক্তি, সব কিছুই বিরক্ত লাগছে, অসহ্য লাগছে। লাস্ট মায়েরাকে ঘুমন্ত অবস্থায় দেখে আসলো, বারবার সেটাই চোখের সামনে ভাসছে। ব্যাপারটা ইরফান বিরক্ত, চরম বিরক্ত। তার মনে হয় মেয়েটা তাকে ঘুমিয়েও জ্বালাচ্ছে। গতকাল রাতে 2টো ঘুমের ঔষধ খেয়েছে, অথচ ঘুমিয়ে সকালে 1 থেকে 2 ঘন্টার মতো। এখনও চোখে ঘুম নেই, উল্টো ওই মেয়ে এসে জ্বালাচ্ছে। আর নেওয়া যাচ্ছে না, মেজাজটা হাই লেভেলে উঠেছে। কতক্ষণ এপাশ ওপাশ হাঁটাহাঁটি করলো, কয়েকটা সিগারেট পোড়ানো শেষ। হঠাৎ মাথায় আসে মেয়েটা সারাদিন শুধু ঘুমাচ্ছিল কেন? শরীরে কিছুই তো নেই, শুধু বাদরামি করে বেড়ায়। থাকবে কি করে? বিড়বিড় করলো, স্টুপিড। ঘরে গিয়ে তার ফোন নিয়ে শুদ্ধকে কল করে। রাত 12টা পেরিয়েছে। এত রাতে শুদ্ধ ইরফানের কল পেয়ে রিসিভ করলো। ভেবেছে কোনো প্রয়োজন। শুদ্ধ সিরিয়াস হয়ে বলে। হ্যাঁ বল। ইরফান জিভ দিয়ে সিগারেট পোড়া শুষ্ক ঠোঁট জোড়া ভেজায়। কি বলবে, কল কেন দিল, এসব ভেবে মাথা আরো বিগড়ে যাচ্ছে। ওপাশ থেকে শুদ্ধ কান থেকে ফোন সরিয়ে দেখলো লাইনে আছে এখনো। ভাবলো নেটওয়ার্ক প্রবলেম হয়তো, তাই ঘর থেকে বাইরে বের হয়। অতঃপর বলে, শুনতে পাচ্ছিস? বল। ইরফান অনেক ভেবে চিন্তে বের করলো মায়েরা মেয়েটা কেমন আছে, এটা জানতে ইচ্ছে করছে তার। কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে, সে কেন জানতে চাইছে। বা হাতে মাথায় চুল টেনে খানিক অসহ্য এক যন্ত্রণা হচ্ছে যেন। শুদ্ধ কোনো সাড়া না পেয়ে বলে। কিরে, আসিস না গেছিস? ইরফান গম্ভীর গলায় বলে। আছি। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে। কি বলবি ভার্সিটির ব্যাপারে? আমি কালকে বিকেলে আসছি। ইরফান কিছু বলে না। সে খুব চেষ্টা চালায় এটা বলতে মেয়েটা কেমন আছে, কিন্তু সফল হলো না। অতঃপর বিরক্ত কণ্ঠে বলে। ওকে। শুদ্ধ দ্রুত বলে। আরে ওয়েট কাটিস না। ইরফান কান থেকে ফোন সরাতে গিয়েও সরালো না, আবার কোনো কথাও বলল না। শুধু এপাশ থেকে মিটমিট করে হাসছে। ইরফান হেয়ালি করার মানুষ না, আসলেই কোনো প্রয়োজন হলে ফটাফট বলে দিত। এ তো মায়েরার জন্য চিন্তায় শেষ হয়, অথচ স্বীকার করবে না, মুখ দিয়ে বেরও করবে না। ভাবনা রেখে অত্যন্ত সিরিয়াস কণ্ঠে বলে। ইরফান জানিস কি হয়েছে? তোর বউয়ের তো মারাত্মক জ্বর এসেছে ভাই। কথাটা শোনা মাত্র ইরফানের চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে ওঠে। ভীতু স্বরে বলে। এক্ষুনি হসপিটালে নে, গো ফাস্ট। শুদ্ধ কোনো রকমে হাসি আটকে আবারও সিরিয়াস কণ্ঠে বলে। গ্রাম তো, অনেক রাত হয়ে গিয়েছে, হসপিটালেও নিতে পারছি না। ইরফানের কণ্ঠে রাগ, তবে বিচলিত কণ্ঠে বলে। আর ইউ ম্যাড? ওকে এক্ষুনি হসপিটাল নিবি, 2 মিনিটসের মাঝে নিয়ে যাবি। শুদ্ধ মুখে হাত বুলিয়ে বলে। আরে পসিবল না, এটা গ্রাম, তুই ঘুমা। মাও ঘুমিয়েছে বুঝলি, তাই আমি মেয়েটাকে সারা রাত জলপট্টি দিয়ে দেই। ডক্টর বলল শরীর মুছে দিলে ভালো হবে, এটাও আমাকেই করতে হবে। এখন রাখছি বুঝলি। ইরফান হুঙ্কার ছেড়ে বলে। হোয়াট দ্য হেল? শুদ্ধ মুখে চেপে হাসি আটকালো, কোনো রকমে বলল। বাই বাই, আমার অনেক কাজ করতে হবে সারা রাত। ইরফান আগের চেয়েও চিৎকার করে বলে। আই সোয়ার তোর হাত কেটে ফেলবো আমি,
শুদ্ধ দ্রুত ফোন কেটে দেয়। সাথে সাথে ইরফানের কল আসে। শুদ্ধ ফোন সুইচ অফ করে দেয়। এতক্ষণে চেপে রাখা হাসি সব উগলে দিল। হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছে। একে জ্বালানো এত সহজ হয়ে গিয়েছে, আল্লাহ! আগে তো লোহা দিয়ে বাড়ি দিলে এর হেলদোল ছিল না, আর এখন দুটো কথা বললেই কেমন রিয়াক্ট করে, বিড়বিড় করে।